TV9 বাংলায় এই সময় আমার সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি, প্রথমেই যেটা বলি, একটা রাজ্যে বিরাট পরিবর্তন কিন্তু এসছে। তোমার শাড়ির রং সবুজ, কিন্তু একটা গেরুয়া ঝড় এসছে। তো আমি যেটা জানতে চাই, এটা নিয়ে তোমার প্রতিক্রিয়াটা কি? দেখো, এবারের ভোটে যেটা আমার মনে হলো যে দেখো, আমরা তো তৃণমূলপন্থী মানুষ, আমরা তৃণমূল এতদিন ধরে করছি। আমি হয়তো রাজনীতির মানুষ নয়, আমি হয়তো খুব কম সময়ের জন্য এসেছি, আর যদিও বা আমি এসেছি সেটা আমি দিদির জন্য এসেছি। দিদি আমাকে বলেছিলেন আসতে, জয়েন করতে, এবং দিদি ভরসা রেখেছিলেন যে আমি ভালো কাজ করব, সেই জন্য আমার আশা। ঠিক আছে, কারণ দিদিকে আমি না বলতে পারিনি, উনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, ওনার মুখের ওপর না বলাটা আমার পক্ষে সম্ভব ছিল না বলে আমি এসেছিলাম। এবং আসার পরে আমি রাজনীতিটা ধীরে ধীরে বোঝার চেষ্টা করেছি। বুঝতেও সময় লাগে। এক একজন এখানে যারা রয়েছেন তারা 40 বছর 50 বছর ধরে রাজনীতি করছেন, তাদের সঙ্গে তো আমার কোনো কম্প্যারিজন নেই। কিন্তু আমি সাধারণ মানুষের মতন আমি তোমাকে আজকে এই কথাটা বলছি। আমি কোনো শিল্পী হিসেবে বলছি না, বা আমি কোনো রাজনীতিবিদ হিসেবে বলছি না। আমি আজকে যে কথাটা তোমাকে বলছি সেটা একদম কমন ম্যান হিসেবে বলছি, কমন পার্সন হিসেবে বলছি। আমার চিন্তাধারার দিক দিয়ে আমি বলছি। আমি শিল্পী 30 বছর হয়ে গেল প্রায়, সিনেমা জগতে কাজ করছি। এতদিনের পরিচয়, দিদি নাম্বার 1, অভিনয়, এতগুলো ভাষায় কাজ করা, সব কিছু নিয়ে আমি তোমায় বলছি। যখন আমি প্রচারে যেতাম, এবারের কথা বলছি, আমি যখন এই প্রচারে গেছি বা যখন আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, গাড়ি থেকে হাত নাড়তে হয়, সবার সাথে কথা বলতে হয়, তখন মানুষের রাস্তায় যে ঢল আমি দেখেছি, অফুরন্ত ঢল। সেটা শুধু আমার জন্য নয়, দেবের জন্য দেখলে তোমরা বুঝতে পারবে। আমার 3 ডবল ঢল দেবের হয়, শতাব্দী রায়ের জন্যও প্রচুর ঢল। তো আমরা যারা ধরো বহুদিনের শিল্পী, সিনেমা করি, তাদের তো একটা ভালোবাসার জায়গা আছে, মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষ আমাদেরকে পছন্দ করে। যখন আমরা রাজনীতির দিক দিয়ে যখন আমরা মাঠে ময়দানে ঘুরি, তখন আমাদের সবসময় এটা মনে হয় যে দলকে ভালোবেসে সবাই রাস্তায় নেমেছে, দলের পাশে থাকার জন্য হয়তো সবাই রাস্তায় নেমেছে। আমরা তো ডেফিনেটলি একটা মুখ, কিন্তু যখন আমি প্রচারে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের, তখন রাস্তার যে মানুষগুলোকে দেখছি তারা সবাই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বলে তারা আমাদেরকে হাত নাড়ছে বা দেখছে। এবারে যখন আমি প্রচারে গিয়েছিলাম, তখন আমার প্রায় এরকম ধরনের জায়গার সম্মুখীন হতে হয়েছে, যেখানে সবাই আমাকে বলেছে যে দিদি একটা সেলফি তুলে দাও, তোমার জন্যই তো এসেছি, বা দিদি একবার হাতটা মিলিয়ে দাও, বাড়ি চলে যাবো, রান্না বসিয়ে এসেছি, বা দিদি তোমাকে দেখতে পাবো, এটা কখনো ভাবিনি। আমার তখন মনে হয়েছিল যে মানুষ শুধু কি তার মানে আমাকে দেখার জন্যই ভিড়টা করছে। এই কথাগুলো বলার পেছনে তুমি যদি একটুখানি ঘুরে তাকাও, তাহলে তোমার মনে হবে এগুলো কিন্তু অনেকে হয়তো ভ্রুক্ষেপ করবে না। এখন আমি সেটা ভাবছি, তখন আমি কিন্তু সেটা বুঝি। আজকে আমি সেটা ভাবছি যে তাহলে কি এই যে মানুষের ঢল, এই যে মানুষের ভিড়, কোটি কোটি হাজার হাজার মানুষ যে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখছে, যখন আমাদের সভা হচ্ছে সেখানে মানুষের উপস্থিতি, তাহলে এটা কি শুধুই মাত্র আমরা যারা স্টার তাদেরকে দেখার জন্যে? তাহলে এরকম ধরনের প্রশ্ন, এরকম ধরনের কথা কেন তারা বলবে? বা সেলফিটা তুলে পালিয়ে যাচ্ছে কেন? সেলফি তোলা হয়ে গেল, হাত নাড়লো, চলে গেল, দাঁড়িয়ে রইলো না, বা কি কথা রচনা ব্যানার্জি বলছে দলকে নিয়ে সেটা শোনার জন্য অপেক্ষা করছে না। এটা কেন হলো? যদি সেইভাবে বিচার করতে যাও, তাহলে মানুষের মনের মধ্যে এটা হয়তো ঢুকে গিয়েছিল যে আমি আর্টিস্টকে দেখতে আসছি, আমাদের প্রিয় দিদিকে দেখতে আসছি, রচনাদিকে দেখতে এসছি, এবং তারপর আমি চলে যাব। মানে তুমি বলছো যে ভোট বাক্সে সেটার প্রতিফলন হয়নি। সেটা আজকে আমরা বুঝতে পারছি যে তার মানে মানুষ কোনো একটা জায়গায় মানুষের মধ্যে মনে হয়েছে যে না, আমাদের এবার দেখতে হবে, পরিবর্তন চাই। এটা মানুষের মনের মধ্যে এসছে, এবং সেটা আমরা বুঝে গেছি। এটা নিয়ে তো কোনো সংশয় নেই, এটা আমাদের কোনো দ্বিমত নেই যে মানুষ পরিবর্তন চেয়েছে। মানুষের কোনো একটা জায়গায় হয়তো ভরসা ঢিলে হয়ে গেছিল, যে আমরা 15 বছরের যে ভরসাটা ছিল মানুষের, সেই ভরসাটা কোনো একটা জায়গায় বোধহয় লুজ হয়ে গিয়েছিল, যার জন্য আজকে এইরকমভাবে একটা সোয়াইপ এসে গেল। তো আমি সেই দিক দিয়ে বিচার করছি যে তার মানে এটাই প্রমাণিত যে আজকে শিল্পীরা যারা রাজনীতিতে এসে যারা ভাবছেন যে আমরা রাজনীতিতে এসছি এবং মাঠে ময়দানে গেলে আমরা ভোট বাক্স ভর্তি করতে পারবো, সেটা কিন্তু ভুল ধারণা। সেই ধারণাটা ভুল, সেই ধারণাটার মধ্যে কোনো সততা নেই। আমরা আসতেই পারি রাজনীতিতে, আমরা রাজনীতি এসে কাজ করতেই পারি, আমাদেরকে দেখার জন্যে কিন্তু আসছেন মানুষ। এইবার আমরা যারা ভোটে জয়ী হচ্ছি, তারা আমাদেরকে ভোট দিয়ে জয়ী করছে এই ভেবে যে যেই মানুষটাকে আমরা ভালোবাসি, সেই মানুষটাকে ভোট দিয়ে জয়ী করবো যদি সেই মানুষটা ভালো কাজ করে আমাদের জন্য। দেখা যাক না ভালো কাজ করে, তার জন্য কিন্তু আমরা জয়ী হয়েছি। আজকে লোকসভার ভোটে আমাকে জয়ী করেছেন বিকজ রচনা ব্যানার্জি তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর,
তার জন্যই তৃণমূল আমাকে নিয়ে এসে, নাহলে আমাকে নিয়ে আসতো না তৃণমূল। কিন্তু আজকে আমি আসার পরে আমি যে জয়ী হয়েছি, এই জন্য জয়ী হয়েছি যে ওরা ভেবেছে রচনা ব্যানার্জি এসেছেন যখন আমার জন্য কিছু ভালো কাজ করবেন। তো সেটার দিক দিয়ে দেখতে গিয়ে আমাকে এখন সেই কাজটা করতে হবে আগামী 5 বছর। তার মধ্যে 2 বছর আমার হয়ে গেছে, দল থাকুক না থাকুক আমাকে যে ভরসাটা মানুষ করেছেন, সেই ভরসাটা করে যে আমাকে জিতিয়েছেন, তার একটা তো দায়বদ্ধতা আমার আছে। একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে আমরা যে এইবারের যে নির্বাচন দেখলাম এবং তৃণমূল কংগ্রেসের যে প্রচার, সেখানে যারা সাংসদ তারা যেরকম আছে, তুমি আছো, দেব আছে, তেমনি আমরা দেখেছি প্রচুর মুখ যোগ করা হয়েছে। কোয়েল খুব সম্প্রতি এসছে এবং তাকে আনা হয়েছে, রাজনীতিতেই এসছে। আমরা দেখেছি পরমব্রত প্রচার করেছেন, সৌরভ দাস প্রচার করেছেন, কৌশানী প্রচার করেছেন, পরপর যদি নামগুলো বলি অনেকগুলো নাম। এই যে এতগুলো মুখের আশা প্রচার করা এবং তারপরে সেই ভোটগুলো এলো না, এইখানে কি তোমার মনে হয় যে অভিনেতা অভিনেত্রীদের জন্য কোথাও ভুল হলো? যারা দলের এমপি বা এমএলএ নয়, আমি তাদের হয়ে জিজ্ঞেস না, করছি। ভুল হলো আমি বলবো না, ভুল হলো নয়, তারা এসছে, তাদের ডাকা হয়েছে, তারা এসছে। দেখো, তৃণমূল কংগ্রেস একটা রুলিং পার্টি লাস্ট 15 ইয়ার্স, এবং দিদিকে আমরা শ্রদ্ধা করি, এখনও করি, সবসময় করব। শি ইজ আ ফাইটার, আজকের নয়, বহু বছরের একজন ফাইটার। তাকে সম্মান জানানোটা আমাদের উচিত। সেই সম্মান নিয়ে আমি বলছি, যখন তিনি কোনো কাউকে অনুরোধ করেন যে তুমি এসো আমার প্রচারে, কখনো কোনো শিল্পী না বলতে পারেন না, এটা কখনো সম্ভব নয়। তিনি এসছেন, মানে শিল্পীরা সবাই এসছেন প্রচারের জন্য। যেটা বুমেরাং হয়ে গেল যে শিল্পীদের এনে যে ভোটটা পাওয়া যাবে, সেই চিন্তাভাবনাটা ভুল হয়ে গেল। যে ওরা আসলেই কিন্তু ভোট বাক্সে ভোটটা পড়ে না, সেটা প্রমাণিত। সেটা ইটস এ নোন ফ্যাক্ট নাও, ইটস এ ট্রুথ। এখন যারা রুলিং পার্টি আছে তাদেরও এটা একটা শিক্ষণীয়, এবং আমাদের জন্য ওটা শিক্ষণীয় যে এরকম নয় যে আমরা 10 জন ফিল্ম স্টারকে দাঁড় করিয়ে দেবো এবং আমরা ভোটটা পেয়ে যাবো। সেটা কিন্তু ভুল চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনাটা এখন আর প্রযোজ্য নয়। এখনো তো তোমাকে সাংসদ হিসেবে কাজ করতে হবে এবং এই মুহূর্তে অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটাই হয়তো থাকবে না, এরকম প্রশ্ন আসছে। কিন্তু তোমার সাথে কথা বলে যেটা বুঝলাম, তুমি তোমার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম বদ্ধপরিকর। সেই জায়গাটাকে কিরমভাবে দেখছো? দেখো, যদি না কোনো ড্রাস্টিক সেন্ট্রাল তরফ থেকে কোনো চেঞ্জেস আসে বা তারা কোনো রকম চেঞ্জেস চায়, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেহেতু সাংসদ এবং আমি ইলেক্টেড সাংসদ, আমি নট আ রাজ্যসভা এমপি যে চাইলাম ঢুকে গেলাম, সেরকম নয়। আমাকে মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসছেন, এবং যখন ভোটটা দিয়েছেন তখন আশা নিয়ে ভোট দিয়েছেন যে দিদি আছেন, যখন আসছেন, যখন আমাদের জন্য কোনো ভালো কাজ করবেন। তো সেই আশার পরিপ্রেক্ষিতে আমি যে কদিন এখন 29 অবধি আমি আছি, 29 অবধি আমার এমপি ল্যাডের তহবিল থেকে যেই টাকা ধার্য করা হয়, তার জন্য যে কর্মসূচি থাকবে, তার জন্য যে যে কাজ আমি করতে চাইবো, সেটা আমার করে দিয়ে যাওয়ার ইচ্ছে আছে। বাকিটা কিছুটা তো ফিঙ্গার্স ক্রস রয়েছে, যদি সব ঠিকঠাক থাকে নিশ্চয়ই কাজটা করে দিয়ে যাব। তা না হলে দেখো, সবাই এখন বলতেই পারে যে রেজিগনেশন দিচ্ছি না কেন, রিজাইন করছি না কেন। রিজাইন করতে 1 সেকেন্ড লাগে, কিন্তু আমি রিজাইনটা এই জন্য করতে চাইছি না। আমি রাজনীতির মানুষ নই বলে আমি বলছি, আমি রিজাইনটা এই জন্য করবো, এখন মানুষ আমাকে ইলেক্টেড করেছেন, ইলেক্টেড এমপি আমি, মানুষ আমাকে ভরসা করেছেন। আমি মানুষের পাশ থেকে হট করে আমি সরে যেতে পারি না, যদি না অন্য কোনো একটা কিছু রিজন থাকে বা অন্য কোনো ঘটনা ঘটলো যে ছাড়তে হলো, সেটা আলাদা জিনিস। কিন্তু নিজের ইচ্ছে বা নিজের দলের জন্য যে আমি হঠাৎ করে এমপির পদ থেকে সরে যাব এবং মানুষ যারা আমাকে 7টা বিধানসভার মানুষ যারা আমাকে জিতিয়েছেন তাদের পাশ থেকে সরে যাবো, এটা হতে পারে না। কারণ তারা আমাকে দিনে 5 বার এখন ফোন করে, দিদি আপনি আছেন তো আমাদের সাথে, আমাদের কিন্তু দিন খুব ভালো সময় নয় এখন। আমি কি করে তাদের ছেড়ে চলে যাই? তারা তো আমাকে জিতিয়েছেন, ছাড়তে পারবো না। তোমার যে বিধানসভাগুলো, মানে তুমি যেখানে সাংসদ তার মধ্যে যে বিধানসভাগুলো রয়েছে, সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম নানা রকম মনোমালিন্য, চাপানুতর, এইগুলো আমরা কিছুটা কিছুটা দেখেছিলাম এবং আমরা দেখেছি যে ফলটাও খারাপ হয়েছে। আজকে দাঁড়িয়ে সেটার কোনো অ্যানালিসিস তোমার কাছে আছে কিনা? তুমি তো তোমার দিক থেকে চেষ্টা করেছিলে। দেখো, আমি 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 কখনোই কোনো রকম ঝামেলার মধ্যে ঢুকতে কখনো চাইনি, চাইও না, আগামী দিনেও কখনো চাইবো না। আমি সবসময় শান্তিপূর্ণ বজায় রাখতে চাই পরিবেশ। কিন্তু তারপরেও কিছু কিছু সময় অনেক কিছু ঘটে যায়, দলের মধ্যে অনেক রকম চাপানুতর হয়, সেগুলো হয়েওছে। কিন্তু দেখো, আজকে সেগুলো অ্যানালাইসিস আমি আর করি না, বিকজ এখন তো সিচুয়েশন এমন যে আগে কি হয়ে গেছে সেটা নিয়ে আমি এখন আর ভাবি না। আগামী দিনটা আমি চাইবো যে সব কিছু সুস্থভাবে থাকুক, শান্তি বজায় থাকুক চারিদিকে। এখনও চারিদিকে পরিবেশ ভীষণ অশান্ত, আমরা শান্তি হোক, সবাই ঠিকঠাকভাবে থাকুক। নতুন দল যারা এসছে তারাও শান্তিপূর্ণভাবে সব কাজ করুক, সবাইকে সম্মান জানিয়ে সবাই থাকুক, এটাই আমি চাই। দেখো, দল আসবে, দল যাবে। 2011-তে দিদি এসেছিলেন, সিপিএম চলে গেছিলো, 34 বছরের রাজ তাদের ছিল।
তখন আমরা মেনে নিয়েছিলাম। আজকে 2026, তৃণমূল চলে গেল, ভারতীয় জনতা পার্টি এলো, এটা মেনে নিতে হবে এবং সেটা যত শান্তিপূর্ণভাবে হাসি মুখে মেনে নেব ততই আমার মনে হয় ভালো। একটা কথা বলো, যেহেতু টলিউড থেকেই তোমার উত্থান, এখনো অভিনেত্রী রচনা ব্যানার্জিটাই অনেকের কাছে প্রধান, এটা জিজ্ঞেস করবো বারবার। এইটাও এসছে যে টলিউডের মধ্যে ব্যান কালচারটা খুব বেড়ে গেছিল। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তারা যেরকমভাবে কর্মপদ্ধতি এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তোমার সেটা নিয়ে কোনো অবজারভেশন আছে কিনা একদম অভিনেত্রী হিসেবে? দেখো, আমার সবসময় দেখো, আমরা জবে থেকে আমরা অভিনয় করি, এত বছর ধরে আমরা অভিনয় করেছি, আগে তো এগুলো ছিল না, এটা তো মানতেই হবে। বিগত 15 বছর আগে তো রাজনৈতিক কোনো দল এসে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি চালাতো না, এটাই ফ্যাক্ট। আমরা নিজেদের মতন কাজ করেছি, আমাদের ইম্পার প্রেসিডেন্টরা সব ছিল, তারাই কাজ করতো, টেকনিশিয়ানস ফোরাম থাকতো, সব কটা ফিল্ডের আলাদা আলাদা ফোরাম থাকতো, তার মধ্যে একজন হেড থাকতো, সেই সব কিছু করতো এবং খুব শান্তিপূর্ণভাবে আনন্দের সাথে আমরা এত বছর ধরে কাজ করেছি। আমাদের কোনোদিনও কিন্তু অশান্ত পরিবেশ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল না। বাট লাস্ট ইদানিংকালে একটু সেটা হয়েছিল এবং সেটা অনেকেই মেনে নিতে পারছিল না। কিন্তু দেখো, যেহেতু সরকার তাদের ছিল, আমরা কেউ সেই অর্থে হয়তো খুব জোর গলায় আওয়াজ তুলতে পারিনি, এটাও ফ্যাক্ট। সেই অর্থে আমরা আওয়াজ তুলতে পারিনি বিকজ সরকার চেয়েছিলেন যে এই দুজন আমাদের ইন্ডাস্ট্রিটাকে, মানে তোমারও মনের মধ্যে কোথাও কিন্তু একটু আওয়াজ তোলার ইচ্ছা হয়েছিল। বাট আমি তো একজন শিল্পী প্রথমে, আমি তো রাজনীতির মানুষ 2.5 বছর হয়েছে, আমি তো শিল্পী প্রথমে, কিন্তু আমার সবসময় মনে হয়েছে যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কেন পলিটিক্স ঢুকবে, এটা তো আমার সবসময় প্রশ্ন ছিল। শুধু আমার নয়, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এটা প্রশ্ন ছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে পলিটিক্স ঢোকা উচিত নয়। আমরা খুব শান্তিপূর্ণভাবে একদম পরিবারের মতন করে কিন্তু আমরা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করি, তো সেখানে এটা ঢুকেছিল, সেটা কেউ হাসি মুখে মেনে নিতে পারেনি, তাই জন্য প্রচুর অশান্তি হয়েছে, প্রচুর সমস্যা হয়েছে। যাই হোক, এখন তো আশা করব যে আগামী দিনে হয়তো আবার সেটা হবে না, সেই ভুল আশা করি আবার কেউ করবে না এবং আমরা যারা শিল্পীরা যেরকম আমাদের ইন্ডাস্ট্রি ছিল সেরকমভাবেই আমাদের ইন্ডাস্ট্রি আগামী দিনেও চলবে এবং সবাই খুব ভালোভাবে কাজ করবে এবং এইরকম রাজনীতিক পরিবেশ ইন্ডাস্ট্রির মধ্যে থাকবে না, আশা করব। এই যে ফল হয়েছে তার একটা সামগ্রিক অ্যানালিসিস তো আছে। ফলটা খারাপ হয়েছে, তোমার মনে হয় কিনা যে কিছু ভুল ছিল? ভুল, দেখো, মানুষ কখনো জেনে শুনে ভুল করে না, ভুল হয়ে যায় একটা সময়ের পর। দেখো, দিদি একজন এমন মানুষ, আমি রাজনীতির মানুষ না হয়েও ছোটোবেলা থেকে দেখেছি যে দিদির লড়াই, টিভি খুললে, কাগজে পড়লে সবসময় আমরা দেখেছি যে দিদি কীভাবে আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছেন, 34 বছর সাম্রাজ্যকে কীভাবে ভেঙেছেন এবং এই জায়গাটাকে তিনি তৈরি করেছেন। এটাও মানতে হবে যে একটা সময়ের পরে যখন মানুষের একটা এজ এসে যায় না, একটা বয়স শেষ প্রাক্কালে, তখন মানুষ অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এটার মধ্যে কোনো খারাপ কিছু নয়। তিনি হয়তো দলের অন্যান্য মানুষের উপর একটু নির্ভরশীল হয়ে পড়েছিলেন বিকজ ওনার একার পক্ষে হয়তো এই সাম্রাজ্য টেনে টানা সম্ভব হচ্ছিল না, টিম ওয়ার্ক উনি চেয়েছিলেন। সেই জায়গাটা আমার মনে হয় কোনো একটা জায়গা হয়তো ভ্যাকিউম এসে গেছিল, কোনো একটা জায়গায় দিদির বিশ্বাস, দিদির আস্থা, দিদির কাজের জায়গাটার মধ্যে কোনো একটা জায়গায় আমার মনে হয় কোনো একটা জায়গা হয়তো খামতি থেকে গেছিল, যার জন্য মানুষ আজকে এরকমভাবে বিরোধী হয়ে গেল। টিম মানে কি তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা? শুধু অভিষেক নয়, পুরো দিদির এত বড় একটা টিম রয়েছে দিদির, সব কিছু মিলিয়ে আমার মনে হয় কেউ অভিষেকও কি চেয়েছিল আজকে এই দিনটা হোক? আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা কেউ চেয়েছিলাম যে এই দিনটা আসুক? এই দিনটা আসবে যদি আমরা জানতাম তাহলে কি আমরা কেউ কখনো এরম ধরনের কাজ করতাম কি? দল কখনো এরম ধরনের কাজ করতো? কিন্তু এরম ধরনের একটা সময় এসেছে এবং অ্যানালাইসিস যদি করো তাহলে হয়তো ফিরে যদি তাকাও তাহলে হয়তো বিচার করলে হয়তো তোমার অনেক কিছু লুপহোলস নজরে আসবে, খুঁজে বার করলে অনেক কিছু বেরোবে। এবং দুর্নীতির ইস্যুটা নিয়ে বারংবার কথা হয়েছে, তোমরা কিছু তো বুঝতে পারতে, কিছু অনুভব করতে? কি আমি খুব নতুন, আমি এই বিচারটা করতে পারবো না খুব একটা, কারণ আমি অতটা দেখিনি যতটা বাকিরা সবাই দেখেছেন। হয়তো তারা অনেক কিছু রিয়েলাইজ করেছে। দেখো, একটা দলের যখন সময় শেষ হয়ে আসে তার তো একটা ভ্যালিড রিজন থাকে, তাই জন্যই সময় শেষ হয়ে আসে, এমনি তো হয় না কখনো। ভোটের কারচুপি বলো, অনেক কিছু হয়তো হয়নি, আমি বলছি না হয়তো হয়েছে, কিন্তু তারপরেও
তারপরেও মানুষের যে এইরকম একটা টার্ন ওভার, সেটার পিছনে অনেক রিজন থাকে। সেই রিজনগুলো অ্যানালাইসিস করতে গেলে একটু সিনিয়র যারা রাজনীতিবিদরা আছেন, যারা অনেক বছর ধরে রাজনীতির সাথে যুক্ত, সেটা বিরোধী পক্ষ হোক কি তৃণমূল হোক, তারা অনেক বেশি এটার তোমাকে বিশ্লেষণ দিতে পারবে দেন আমি একদম নিউ কামার। কিন্তু আমার মনে হয় যে হয়তো দিদির নির্ভরশীলতা অন্য মানুষের প্রতি এতটা বেড়ে গেছিল বলেই এই ভরাডুবি। পরের বার কি তুমি সাংসদের জন্য লড়তে চাও? আমি কিচ্ছু বলতে পারবো না গো, আমি কিচ্ছু জানি না কি হচ্ছে আগামী দিনে, কি হতে চলেছে আগামী দিনে। আই অ্যাম অনলি অবলাইজড এবং মানুষের প্রতি যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন এবং তাদের প্রতি আমার একটু হলেও কিছু কাজ বাকি থেকে গেছে যেগুলো আমার করতে হবে। তারপরে আমি জানি না আমি 29 পরে থাকবো কি থাকবো। ওকে, আর আমার লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে রাজনীতি আর টলিউড দুটো সাংঘাতিকভাবে জড়িয়ে গেল, এতে সামগ্রিকভাবে কিছুটা কিন্তু ক্ষতি হয়েছে। যে বাংলা ছবির ব্যবসা আমরা দেখেছি অপেক্ষাকৃত কমেছে, আমরা অনেক সময় দেখি যে টেলিভিশন ইন্ডাস্ট্রিরও হয়তো রেটিং কমছে। মানে অনেকে বলেন যে শিল্পীদের মনটাই এদিকে চলে এসছে অভিনয় করার বদলে। এইটা নিয়ে তোমার সামগ্রিক ভাবনাটা কি, সত্যি এরকম কিছু হয়েছে কিনা, এবং সেটার থেকে ইন্ডাস্ট্রি বেরিয়ে আসুক তুমি চাও কিনা? দেখো, কে কোন আর্টিস্ট রাজনীতিতে আসবে সেটা কিন্তু তার নিজস্ব মতামত। সে আসতে চায় কি চায় না সেটাও তার নিজস্ব মতামত। কেউ খুব পায়ে বেড়ি বেঁধে তো নিয়ে আসেনি, আমাকে তো কেউ জবরদস্তি করেনি। দিদি আমায় বলেছিলেন, আমি বলেছিলাম ঠিক আছে দিদি আপনি বলছেন, আমি শুনবো আপনার কথা, এটা বলে আমি এসেছি। আমাকে তো কেউ জোর করে নিয়ে আসেনি। সেরকমভাবেই আমি মনে করি কাউকেই জোর করা হয় না, তাদের নিজস্ব ইচ্ছা থাকে বলেই তারা আসে। যেটা খারাপ হয়েছে, যেটা আমার বিগত এতগুলো 2.5 বছর বলো বা বিগত এতগুলো দিন ধরে আমি যারা দেখছি, আমার আগেও অনেক শিল্পীরা এসছেন যারা পলিটিক্সে জয়েন করেছেন। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে থেকেই অনেক সিনিয়র অ্যাক্ট্রেসরা রয়েছেন যারা নিজেদের ইন্ডাস্ট্রির শিল্পীদেরকে বড় ছোট করেছেন। আমার সেই জায়গায় ভীষণ বড় আপত্তি। কে রাজনীতিতে আসবে কে আসবে না সেটা তার নিজস্ব মতামত, সে নিজের যেটা ভালো মনে করবে সেটা করবে। কিন্তু যারা সিনিয়র অ্যাক্ট্রেসেস আছেন আমাদের ইন্ডাস্ট্রি, যাদের আমরা রেসপেক্ট করি, তারা কখনো অন্য আর্টিস্টদেরকে ছোট করে বলতে পারে না যেহেতু রাজনীতিতে এসছে। তুমি সেটা কখনো করতে পারো না। তুমি আসনি মানে এই নয় যে অন্যরা এসছে বলে তারা ছোট কেউ। আমার যারা সহকর্মী যারা ইন্ডাস্ট্রিতে এসছে, আমি তাদের ফরে হয়ে আজকে এই কথাটা বলছি। কাউর কোনো রাইট নেই সেই শিল্পীদেরকে অপমান করা যারা রাজনীতিতে এসছে। রাজনীতিতে আসা মানেই যে তারা খারাপ, আর রাজনীতিতে এসছে মানেই তারা এমন কাজ করে দেখাবে যে তারা একদম চিফ মিনিস্টারে বরাবর হয়ে যাবে, এটাও হয় না। আশা মানেই যে আমি সাংঘাতিক বিশাল একটা কাজ করে দেখাবো তা নয়। ইন্ডাস্ট্রি থেকে রাজনীতিতে এসছি, দিদি চেয়েছেন রাজনীতি করতে ভালোবাসে তাই জন্য তারা হয়তো এসছে। তার মানে এই নয় তুমি একজন সিনিয়র শিল্পী হয়ে তুমি তোমার জুনিয়র যেসব শিল্পীরা এসছেন তাদের তোমরা ছোট করে দেখাবে। এই সব যারা সিনিয়র শিল্পীরা আছেন তারা না অনেকটা বিষ ঢেলে দিয়েছে আমাদের বাকি ইন্ডাস্ট্রির মানুষদের মধ্যে এবং পাবলিকের মধ্যে। আমরা যখন আজ থেকে 10-15 বছর আগে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং ছিল না, এখন সোশ্যাল মিডিয়া স্ট্রং। এখন ফটফট করে মানুষ কথা বলতেই পারে, ফটফট করে মানুষ ইন্টারভিউ দিতেই পারে, যা ইচ্ছে বলতে পারে মানুষ। কিন্তু একজন ইন্ডাস্ট্রির শিল্পী যদি অপর ইন্ডাস্ট্রিকে ছোট করে এবং সেটা পাবলিক দেখে, তাহলে সে শিল্পীর সম্মান, যে বলছে তারও সম্মান থাকে না, আর যার সম্বন্ধে আলোচনা করছে তারও সম্মানহানি হয়। এইটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় মাইনাস পয়েন্ট। রাজনীতির মানুষ ঢুকে কে কী করলো কে কী বললো, আজকে রাজনীতির মানুষ আছে, কালকে থেকে তার নেই। যেই দুজন ভাইয়ের কথা বলে আজকে এতদিন তারা ছিলেন, কাল থেকে তারা নেই। কিন্তু যেসব সিনিয়র শিল্পীরা ছোট করলেন অপর শিল্পীদেরকে, আমাদের মতন রাজনীতিতে যারা ঢুকেছেন তাদেরকে ছোট করলেন, তার কিন্তু সম্মানটা রইল না। কারণ আমরা যখন ইন্ডাস্ট্রিতে এখন কাজ করব তখন তাকেও আমরা কিন্তু সম্মানটা দেব না। তো আমাদের অভ্যন্তরীণ শিল্পীরা যদি অপর শিল্পীকে ছোট করেন, তাহলে তো ইন্ডাস্ট্রিকে তোমরা ছোট করছো, সেটা তো তোমার কোনো রাইট নেই করার। এটা একটা বিশাল বড় কারণ আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে এত দলবাজি হয়ে গেছে, এত কিছু, ওকে ছোট করছে ওকে ছোট করছে। ইউ শুড নট ডু দ্যাট। সেটা আমার একটা কিন্তু নিজস্ব অভিমত।